মানে কবি স্টেশনে যে পাঁচ লাইনটা ছিল, যেখানে কবিদের টাইম টেবিল নেই। 2018 থেকে 2022 পর্যন্ত আমার মনে পড়ে আমার বইয়ের সংখ্যা প্রায় 16টা। একান্নবর্তী পরিবারে আছি বলে বাবার চিকিৎসার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমার হাত খরচা তো বাবাকে নিয়ে যদি কখনো ডাক্তারের কাছে যাই, টোটো ভাড়া দেওয়ার টাকাটা আমার কাছে নেই দাদা। 2022-এর থেকে জুন থেকে আজকে অবধি আমাদের 160খানা মতো প্রোডাকশন হতে পেরেছে। কবি আমি কখনো হতে চাই না। কবিতা লিখবো বা অন্যান্য লেখা লিখবো, আজও লিখি না, কিন্তু আমি কবি হতে চাইনি কোনোদিন। উৎপাদন বা বই বিপণন সবটাই কিন্তু কলেজ স্ট্রিট ওরিয়েন্টেড। সিমেন্টের ডিস্ট্রিবিউটারশিপ চলে গেল 2021 সালে করোনার পরবর্তীতে। আমার কোম্পানি আমাকে সাপোর্ট করলো না। সাহিত্যটা আমার কাছে খুব ইন্টারেস্টিং এর জায়গা, কিন্তু বানানটা আমার শেখা হয়নি। যে আমি ছাড় দেবো না, জুতা এবং বই দুটোকে এক জায়গায় করবো না। আমার যদি হাতে 4টে আংটি থাকতো, একটা গলায় চেন থাকতো, মানুষ আমি যতই ফ্রড হই না কেন, মানুষ আমাকে ইনভেস্ট করবে। লেখক আর প্রকাশকের এক্সপিরিয়েন্স না শোনাই ভালো। 10 সেকেন্ডের রিল আমাকে শান্তি দিচ্ছে, সন্তুষ্টি দিচ্ছে, সেখানে আমি একটা বই পড়বো কেন? আমার কাছে কবিতা বা গদ্য বা সিমেন্টের বস্তা সবটাই এক জায়গায় সমান যখন সেটা বিকোবে। Stories to be untold. ওয়েলকাম তন্ময়, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট দ্য ক্রিয়েটিভ ক্রনিকলস। থ্যাংক ইউ আসার জন্য। তুমি অনেক দূর থেকে আসছো, সুদূর মালদা থেকে। থ্যাংক ইউ, শুভেচ্ছা। আচ্ছা, তোমার যে পাবলিকেশন হাউসের নাম হচ্ছে শহরতলী প্রকাশনী। হ্যাঁ, শহরতলী প্রকাশনী। শহরতলী নামটা রাখলে কেন? আমি 2008 সাল থেকে লেখালেখি করতে আসি। 2009-এ আমি কবি স্টেশন পত্রিকা বলি, একটি পত্রিকা চয়ন করি। কবি স্টেশন শুধু কবিতারই পত্রিকা। কবি স্টেশন ছোট ছোট আকারেই বেরোতো। সেখান থেকে আমরা বিভিন্ন সংখ্যা করেছি, বিভিন্ন করেছি। মানে এটা কি লিটল ম্যাগাজিন? লিটল ম্যাগাজিন, ওকে। এবং আমরা 2015 সালের পর থেকে আমরা যখন ভাবছিলাম যে সবাই যখন লিটল ম্যাগাজিন করছে এবং সবাই একই করছে, তাহলে আমার আলাদা করে কবি স্টেশনের কি গুরুত্ব, আমি কেন কাগজ নষ্ট করব? সেই ভাবনা থেকে আমার আলাদা করে কাজ করা আগামী কবিতা নিয়ে ভাবনা। এবার আগামী কবিতা নিয়ে ভাবতে গিয়ে তো সঙ্গে সঙ্গে আমি আগামী কবিতা নিয়ে কাজ দিতে পারি না, যার ফলে আমাকে একটা দশককে ধরতে হয়। আমি প্রথম দশক নিয়ে কাজ করা শুরু করি, মানে 2010, 11 to 20। এই কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন ওয়েতে কাজ করি। আমরা 4 পাতার একটা বুলেটিন করি, আমরা সেমিনার করি, আমরা পুস্তিকা করি। এই পুস্তিকা ছিল কিন্তু পত্রিকা ওরিয়েন্টেড। এই পুস্তিকা করে নিয়ে অনেকে আমাকে, যেটা বুঝতে পারলাম না, পুস্তিকার লিটল ম্যাগাজিনের তফাৎটা কি? না, আমি না প্রথম দশকেরই কাজ করে আসছি। আচ্ছা, মানে আমরা প্রথম দশকের কবিতাকে প্রমোট করছিলাম ওইভাবে। ওকে। আমরা যখন বুলেটিন করছি, একটা করে কবির একটা করে কবিতা দিচ্ছিলাম। মানে সেই বুলেটিনে 6-7 জন কবিতা, 2টো পুনর্মুদ্রণ আর একটা সম্পাদকীয়, এই দিয়ে চলছিল। কিন্তু কোনো এক সময় মনে হলো যে একটা কবিকে একটি কবিতা দ্বারা বোঝানো সম্ভব নয়, তাই পুস্তিকাটা করি। মানে পুস্তিকা বলতে 16 পাতার একটি বই তেমন ভাবে বলা যায় না, আমরা সেভাবে প্রেজেন্ট করিনি। এবার 12টি করে কবিতা থাকতো। আমরা সেইভাবে পুস্তিকাটাকে কবি স্টেশনের প্রথম দশকের একটি প্রয়াস বলেই আমরা করেছি, বইয়ের আকার দিইনি। লোকে ভাবলো, মানে আমার পাঠক ভাবলো যে আমি বইয়ের জগতে আসছি, কিন্তু আমি আগেই ডিক্লেয়ার করেছিলাম কবি স্টেশন কোনোদিনই প্রকাশনী জগতে আসবে না। আমার ইচ্ছাও ছিল না যে আমি কোনোদিন প্রকাশনী জগতে আসি। আচ্ছা। এবার অনেকের আবদার আসতে থাকলো যে পত্রিকা তো হলো, এবার প্রকাশনীটাও করতে হবে, বই করতে হবে। প্রথমত 2018 সালে আমার কাছে 4000 টাকা এবং একটি পাণ্ডুলিপি দিলীপ তলোয়ার মালদারি জোর করে আমাকে ধরিয়ে দিলেন, বইটা করতে হবে। আমি বললাম, বই তো আমি এরকম কোনো চিন্তা ভাবনা নিইনি, আর কোনো অভিজ্ঞতাও আমার নেই, তো না করতে হবে। দিয়া উনি কোনো কথা শুনলেন না।
তো কবি স্টেশন পত্রিকাটার নাম দিয়েছিল আমার বন্ধু সুদীপ্ত দাস, কিন্তু আমিও ভাবছিলাম যে শুধুমাত্র কবিতা দিয়ে আমি আমার কাজটা এক্সপোজ করতে পারছি না, আমি বোঝাতে পারছি না, আমি একটু ফিচার যদি কাজ করতে পারি বা অন্য। তো বিভিন্ন জায়গায় কাজ বললাম আর শুরু করে দিলাম। এই পরিকল্পনা আমার কোনোদিনই নেই, আজও নেই। আমার একটু ভাবনা চিন্তা সময় লাগে। তো আমি শহরতলি তারপর থেকে মানে যখন পাণ্ডুলিপিটা হাতে আসলো তখন আমার একটা নাম দেওয়া লাগে, প্রয়োজনীয়তা পড়ে। তখন আমি সেই নামটা হঠাৎই নিজের খেয়ালেই নামটা চলে আসে শহরতলি নামে, শহরতলি প্রকাশনী, বাঙালির 17 আনা। মানে কবি স্টেশনের যে পাঁচ লাইনটা ছিল, যেখানে কবিদের টাইম টেবিল নেই, আর আমাদের শহরতলির পাঁচ লাইন হচ্ছে বাঙালির 17 আনা। আচ্ছা, এটা কি তোমারই দেওয়া? এই নামটা আমার দেওয়া, মানে শহরতলি বাঙালির 17 আনা, এটা আমারই দেওয়া। দিয়ে আমরা কাজ শুরু করি। আমরা দিলীপ তেওয়ালের প্রথম গল্পের বই করি, সেই সুদীপ্তই আমাকে সাহায্য করেছিল প্রথম ডিটিপি, সাইজ, ফন্ট, এইসব দিয়ে। সো তোমার একটা সামান্য অভিজ্ঞতা ছিল তার আগে একটা ম্যাগাজিন, লিটল ম্যাগাজিন চালানোর বেসিক্যালি। হ্যাঁ, সেটাকে তুমি অন্যভাবে প্রকাশ করার চেষ্টা করেছিলে, সেখান থেকে তোমার জার্নি শুরু, এবং তারপরে এসে শহরতলি। যে শহরতলি আজকে মোটামুটি মালদার একটা সংস্থা হয়েও সারা বাংলার লোক তার নাম জানে। মানে আমি রিসেন্ট টাইমে, মানে আমি খুব অবাক হলাম, আমি এতটা হয়তো নিজেও এক্সপেক্ট করিনি। আমি মোটামুটি যাদের সাথে কথা বলছি, যারা লেখালেখির জগতে আছে, আমি নেই, তারা সবাই দেখলাম শহরতলি নামটা জানে। হ্যাঁ, উত্তরবঙ্গের একটা সংস্থা শহরতলি, এই নামটা সবার কাছে বেশ পরিচিত। তো তোমরা 2018 থেকে শুরু করলে? 2018 থেকে শুরু করেছি, কিন্তু কাজ তেমন ভাবে শুরু করিনি। আচ্ছা, আমি 2018 থেকে 2022 পর্যন্ত আমার মনে পড়ে আমার বইয়ের সংখ্যা প্রায় 16টা। আচ্ছা, এই 6 বছরে বা 5 বছরে। মানে আমাকে কেউ জোর না করলে আমি বই করতাম না। লিটল ম্যাগাজিন মেলাগুলো করতাম, যে বইগুলো বের করেছিলাম সেই বইগুলো নিয়ে গিয়ে মানে পত্রিকার সাথে সেগুলোকে প্রেজেন্ট করতাম। কিন্তু করোনার পরবর্তীতে 2022 জুন রানাঘাটের একটি ছেলে, নাম বলছি না, একটি ছেলে আমাকে বলল, দাদা আমার পারিবারিক অবস্থা খুব খারাপ, আমাকে একটি কাজ খুঁজে দেবে। মানে আমার যেহেতু প্রথম দশক নিয়ে আমি কাজ করেছি, তাই এই জেনারেশনটা মানে 2020, মানে 20 বছর থেকে 30-35 বছর পর যে জেনারেশনটা, সেই জেনারেশনটা প্রত্যেকে, প্রায় গোটা বাংলাতে প্রত্যেকে চিনি আমি, মানে যারা লিখতে এসেছে, এবং তাদের সাথে আমার সুসম্পর্কই। তো কাজেই তো সেই ছেলেটি বললো যে আমাকে একটা কাজ খুঁজে দিবে দাদা। আমার বাবার 2টো কিডনি শেষ, মা নেই, একটা একান্নবর্তী পরিবারে আছি বলে বাবার চিকিৎসার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমার হাত খরচা তো বাবাকে নিয়ে যদি কখনো ডাক্তারের কাছে যাই, টোটো ভাড়া দেওয়ার টাকাটা আমার কাছে নেই দাদা। তো আমি বললাম, কি কাজ করবি বল? বলছে, কলেজ পাড়ায় যদি একটা কোনো কাজ পাওয়া যায়। আমি বললাম, কলেজ পাড়ায় কাজ পেতে গেলে সেখানে তো 4,000 টাকা, মানে 2022-এ 4,000 বা 5,000-এর বেশি তোকে দেবে না। তো তুই রানাঘাট থেকে প্রতিদিন যাতায়াত করবি, মাস গেলে তো 2 থেকে 2,500 বা 3,000 টাকা খরচা হয়ে যাবে। তো সেই 2,000 টাকা নিয়ে কি করবি? বলছে, তাহলে শহরতলিতেই আমাকে একটা জায়গা দাও, বা আমি করি কিছু একটা। বললাম, তাই ভাবি একটু। ওর জন্যই আমরা তখন থেকে কাজটা শুরু করি প্রফেশনালি। মানে 2022 জুন থেকে সেই রানাঘাটির ছেলেটির জন্যই কাজ শুরু করি। পরবর্তীতে ছেলেটির মানুষের হাত পা এবং লেজ তারও গজিয়েছে, তো সে আমাদের সংস্থা থেকে বাদ হয়ে যায়, কিন্তু কাজটা তো থেমে থাকেনি, কমিটমেন্ট থেমে থাকেনি, কমিটমেন্ট করেছিলাম 2022-এর ইয়ে থেকে, জুন থেকে আজকে অব্দি আমাদের 160 খানা মতো প্রোডাকশন হতে পেরেছে। এবং শুধু উত্তরবঙ্গ নয়, গোটা পুরুলিয়া থেকে শুরু করে আলিপুরদুয়ার পর্যন্ত আমরা বিভিন্ন রকম কাজ করেছি। বিভিন্ন রিসেন্টলি আমাদের রামকুমার মুখোপাধ্যায়ের 15টি গল্প বেরিয়েছে, আমাদের শুদ্ধ ঘোষের বানভাসী উপন্যাস বেরিয়েছে, অংশুমান করের একটা নিবন্ধ বেরিয়েছে। এরকম বিভিন্ন রকম সাহিত্যিকদের কাজ করেছি আমরা। বেশ,
প্রকাশনার কথায় পরে আসছি। প্রকাশনা এমন একটা ব্যবসা, হার্ডকোর ব্যবসা তো অবশ্যই দিনের শেষে, কিন্তু যে ব্যবসাটা হয়তো একটা ইট পাথর বালির ব্যবসার মতন নয়। মানে যখন কেউ প্রকাশক হয়, দেশ পাবলিশিং বলি, আনন্দ পাবলিশিং বলি, এই প্রকাশনা সংস্থাগুলো যারা চালাচ্ছেন তাদের ওনারদেরকেও আমরা পুরো অন্য চোখে দেখি। হ্যাঁ, যে এই মানুষটা কোথাও একটা নর্মাল ব্যবসায়ী না, সাহিত্য শিল্পের সাথে তার খুব ভালো যোগাযোগ। হ্যাঁ, তো তোমার তো একটা গুণ দেখলাম যে তুমি কবি স্টেশনে কবিতা নিজেও লিখতে, লেখালেখির চর্চা ছিল। তোমার ছোটবেলাটা কেমন ছিল? কোন জায়গা থেকে উঠে এসছো? কিরকম ভাবে বড় হয়েছো? আমার ছোটবেলা একদমই অন্যরকম। আমি একটাই ছেলে, বোন আছে আমার থেকে 10 বছরের ছোট বোন। তো আমার ছোটবেলাটা কেটেছে আমার 5 মাসি এবং দাদুর কাছে। তো কাজেই মানে 5 মাসি আরো মার কাকাতো পিস্তত বোন মিলে মানে আমার প্রায় 8-10টা মাসি। তারা আমাকে এমন করে আঁচলের তলায় রাখতো, মানে তাদের কারোরই বিয়েও হয়নি, আর আমি একটাই মানে সন্তান। তো কাজেই দাদু আমাকে সকালবেলায় এসে আমার বাড়ি থেকে নিয়ে যেত দাদু বাড়িতে। আমি ছোটবেলাটা আমার দাদু বাড়িতেই কাটা। তো কাজেই আমি সেখান থেকে বেরোতে পারিনি। আমি একদম বোকা, এরকম মানে অনেকে আমাকে বিভিন্ন নামে টিটকিরিও করতো, মানে পাড়ার কাকুরা, স্কুলের বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়েছে আমাকে। আমি এরকম বোকা ছিলাম বলে। আমি 2000 মানে আমি একা একা কখনো মানে আমি প্রথম মনে আছে আমি 2019 সালে প্রথম ট্রেন থেকে ধরে মালদা টু বালুরঘাট যাই। এটা আমার প্রথম অভিজ্ঞতা, মানে মা বা মাসির আঁচল ছাড়িয়ে আমি প্রথম বেরোচ্ছি। তো এটা হচ্ছে এই দিক দিয়ে আমার বেড়ে ওঠা। পড়াশোনা নিয়ে, পড়াশোনাও যে খুব ভালো ছিলাম তা নয়। আমি জায়গাটা কেমন ছিল যেখানে বড় হয়েছো? সেটা কি প্রপার মালদা টাউন? হ্যাঁ, এখনো আমি যেখানে জন্মেছি আমি এখনো সেখানেই থাকি, প্রপার মালদা টাউনেই জন্মেছি এবং এখনো আমার সেখানেই সেই বাড়িতেই বেড়ে ওঠা। তবে আস্তে আস্তে আমার মাসিদের নিয়ে হয় কাজ করি এবং আমি বাংলা নিয়ে যখন আমার গৌড় কলেজে ভর্তি হই, আমার ইসের প্রতি মানে সাহিত্যের ইতিহাসের প্রতি আমার একটা ঝোঁক জন্মালো। আমার লেখালেখি হয়তো 2004-5 সাল থেকে করা, এবং লেখালেখিটাও খুব বড় অদ্ভুত। আমাদের সিমেন্টের দোকান ছিল, কোনো এক সময় দোকানের পাশে দাঁড়িয়েছি এবং হসপিটাল গেট একটা এরিয়া। তো সেইখানে কিছু লোক তাস খেলছেন এবং বাংলা মদ খাচ্ছেন। আমি তখন 9-এ পড়ি। তো এই তাস পেটাচ্ছেন এবং এবং দুপুরবেলা, কিন্তু আমার দোকানের পাশেই এই করতে করতে মৃত্যুঞ্জয় কবিতা আওড়াচ্ছেন। দূর হতে ভেবেছিনু মনে কত দুর্জয় নির্দয় তুমি, চাপে বৃদ্ধি এমন শাসনে। তো এই যে আওড়াচ্ছেন, তার কাছে আমাকে টানলো। আমি তার কাছে সেই ক্লাস 9-এ পড়ে, লোকটি বলল, তোমার এই কবিতাটি জানো? কিসে পড়ো? আমি বললাম 9-এ। এই কবিতা জানো? আমি বললাম না, জানি না তো। বলছে, আমি বললাম সিলেবাসে তো নেই। আমাদের সিলেবাসের বাইরে তো আমাদের বাবা মা বা মাস্টার মশাইরা তারা পড়াতেন না বা জানাতেনও না। তো যাই হোক, বলছে যে তোমাদের যে বইটি পাঠ্য সে বইটার মধ্যে আছে, দেখো। বাড়িতে এসে সেই কবিতাটি ঝরঝর করে মুখস্থ করা রবীন্দ্রনাথের দিয়েই। সেখান থেকে আমার কবিতার আশা। কিন্তু কলেজ জীবনে বাংলা নিয়ে আমি বাংলার স্টুডেন্টটা ছিলাম না, মানে বারবার করে আমার চেঞ্জ হয়েছে মুভমেন্ট গুলো। বাংলার স্টুডেন্ট ছিলাম না, আমি ছিলাম ভূগোল। আমার প্রিয় সাবজেক্ট ছিল ভূগোল। তো ভূগোল আমাদের তখন দুটো কলেজে সিট এবং 12টি করে সিট, মালদা কলেজ এবং গৌড় কলেজে। আমি 81 কি 83 পেয়েছিলাম এইচএসে, আর লাস্ট এসে দাঁড়ালো 83 বা মানে 1 নম্বরের জন্য আমি ভূগোলটা পেলাম না, মানে 12 জনের লিস্টে। কাজেই অগত্যা আমাকে বাংলা নিতে হয়েছিল। বাংলা নিতে গিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসটা আমার পছন্দ হলো। এবার বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আমি চর্চা করতে থাকলাম, বিভিন্ন জনের বাংলা সাহিত্যের ইতিহাস পড়লাম।
ততদিনে আমার লেখালেখির জেলার লোকের সাথে পরিচয় হয়েছে। 2009 সালে আমি কবি স্টেশন পত্রিকাও করতে শুরু করেছি। ততদিনে আমারও একটা লেজ গজিয়েছে। লেজ গজিয়ে তখন বাংলা সাহিত্যকে আমি নিজেকে একটু মানে একটু অনেক কিছু জানি এরকম মনে হতে শুরু করেছে। এবং আমাদের যে সিলেবাস, কলেজের যে সিলেবাস, সেই সিলেবাস বা স্যার যে নোট লিখাচ্ছেন, সেই নোটকে বাড়িতে নিয়ে এসে উলট পালট করা শুরু করলাম, নিজের মতো করে নোট বানানো শুরু করলাম। এবার স্যারের সাথে আমার শুরু হলো ইগোর প্রবলেম। স্যার, আমি নোটটা লিখে নিয়ে বাড়ি যাচ্ছি, মানে স্যারের কাছে যাচ্ছি, স্যার ইগোতে নিয়ে নিলেন যে আমি যেটা পড়াচ্ছি সেটা ঠিক নয়, তুই আবার নতুন করে করছিস। স্যার এটাকে নিয়ে করলো, আমার স্যারের সাথে একটু মানসিক হলো। আমি দিলাম কলেজটা ছেড়ে। কলেজই ছেড়ে দিলে? হ্যাঁ, আমি থার্ড ইয়ারে পরীক্ষা দিলাম না। এক বছর বসে থাকলাম। দিয়ে আমি সিকিম মণিপাল থেকে বিবিএ তে ভর্তি হলাম, যেহেতু আমি কোনোদিন চাকরির পরীক্ষায় অ্যাপ্লাই করিনি। যখন তুমি এই বিবিএ পড়তে শুরু করলে, তার আগে থেকে তো অলরেডি তুমি কবিতা লিখছো। হ্যাঁ হ্যাঁ, বাংলা সাহিত্যের ইতিহাস পড়া হয়ে গেছে, বেরিয়ে গেছে। সেগুলো কি স্টপ হয়ে গেল? না, সেগুলো চলছে। তখন থেকে মানে আমাকে পলাশদা বলে একজন, মানে মালদার কবি, একদিন একটি টাউন হলের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, তন্ময় তুমি কি হতে চাও, কবি না সম্পাদক? আমি ভেবে উত্তর দিলাম তাকে যে না, আমি সম্পাদকই হব, কবি আমি কখনো হতে চাই না। কবিতা লিখবো বা অন্যান্য লেখা লিখবো, আজও লিখি তা, কিন্তু আমি কবি হতে চাইনি কোনোদিন। ঠিক। তো তখন থেকে আমার ব্যবসায়ী যখন আমি প্রবেশ করছি বা ব্যবসাটা শিখছি বা ব্যবসায় দাঁড়ানোর চেষ্টা করছি, আমার কাছে লক্ষ্য ছিল একজন ব্যবসায়ী হওয়া আর কবি স্টেশনের সম্পাদক হওয়া। এর বাইরে আমি সরিওনি কোনোদিন, আজও সরিনি। আমি এখনো কবি স্টেশনেরই সম্পাদক। যতটা না আমি শহরতলির প্রকাশক, তার থেকে অনেক বেশি আমি কবি স্টেশনের সম্পাদক। আমি ওই নামটাতেই বেশি পছন্দ করি, যে আমাকে কবি স্টেশন বা লিটিল ম্যাগাজিনের সম্পাদক বলে কেউ পরিচিত হোক। তো যাই হোক, সেটা কেন, মানে সেটা আমি কবি স্টেশনটাকেই পছন্দ করি, কারণ সম্পাদনা করতেই আমি পছন্দ করেছি বেশি। যেমন আমি সিমেন্ট বেচতেই বেশি ভালোবাসি, আজও সিমেন্ট বেচতেই বেশি, যেহেতু আমার এখন ফুল টাইম কাজ হয়ে গেছে বই উৎপাদন করা বা বই বিক্রি করা, কিন্তু আজও যদি সুযোগ পাই আমি সিমেন্টটাই বেচতে বেশি ভালোবাসি, বই নয়। ঠিক তেমন আমি সম্পাদনা করতেই বেশি ভালোবাসি, বই নয়। মানে এটা একটা খুব অদ্ভুত জিনিস, বই নয় বলছো বটে, কিন্তু আমার তাহলে পেটের ভাতটা কিন্তু এই দুটোর মধ্যে নয়, এখন আমাকে এই বইটাই জোটাচ্ছে। এক্স্যাক্টলি। এবং শহরতলি যে এই গ্রো করছে, এটা তারা কি করে করছে? ডেডিকেশন। আমি যেটা করি, যেটা লক্ষ্য স্থির করি, সেটা করব। আমি প্রত্যেক বছর এই যে মার্চ মাসটা আমি শুধু দেওয়ালে, আমার বাড়িতে গেলে বুঝবেন, আমার গোটা যে ঘরটা, সেখানে শুধু কাগজ সাঁটা রয়েছে। আমি সারা জীবন কি করব, এই বছর কি করব, আগামী থেকে রিটায়ারের পর কি করব, সেগুলো সব লিস্ট করা আছে। হয়তো অনেকগুলো ক্যাচ ফাইলের মতো উড়ে যায় সব, মানে আমি 100টা লিস্ট করলাম, তার মধ্যে হয়তো 10টা কাজ করতে পারলাম, কিন্তু আমি কি করব সেটা আমার নির্দিষ্ট করা। আমি ওই যে একটু আগেই বললাম, আমি হঠাৎ করে কোনো কিছুতে আসি না। আমি মানে শহরতলিতে ঢুকতেও কিন্তু আমার 2018 থেকে 2022 সময় লেগেছে। আমি শহরতলিতে হট করে ঢুকে যাইনি, আমাকে হট করে পাণ্ডুলিপি দেওয়া হয়েছিল, কিন্তু আমি কিন্তু নিজের প্রকাশক হইনি। এই যে কদিন আগে এক সাংবাদিক ফোন করেছিলেন যে তন্ময়, আমি একটা উপন্যাস, কলকাতারই তিনি, আমি একটা উপন্যাস লিখেছি, সেটা প্রকাশ করতে চাই। বললাম পাঠান, দেখি আগে। আমি বললাম আমাকে আমার নাম্বার পেলেন কোথায়? কলকাতায় তো অজস্র প্রকাশক, আমি তো মালদার। বলছি হ্যাঁ জানি, কিন্তু কলকাতা থেকেই তোমার নামটা সাজেস্ট করলো একজন, তো তাই তোমাকেই ফোন করলাম। তো এই জায়গাগুলো তো প্রাপ্তি আমার কাছে, সন্তুষ্টির জায়গা, যে কলকাতায় আমি 350 কিলোমিটার দূর থেকে, কলকাতায় সে ভালো পাণ্ডুলিপি হোক খারাপ হোক সেটা অনেক দূরের বিষয়, সে বইটা আমি করি না করি সেটা অনেক পরের বিষয়, কিন্তু একজনকে কেউ সাজেস্ট করছে যে শহরতলির কাছে যাও,
বা তন্ময়ের কাছে যাও, বইটা ভালো করবে, প্রোডাকশন ভালো হবে, কাজ ভালো হবে বা এইটা তো আমার কাছে একটা প্রাপ্তি, কেউ বলছে। এবার আসি তোমার শহরতলির প্রসঙ্গে। 2018 তুমি শহরতলি ফাইনালি ভদ্রলোক তোমাকে পাণ্ডুলিপি দিলেন, 4,000 টাকা দিলেন, বই করো। এবার প্রকাশনা সংস্থার একটা ব্যবসা, যেটা আমি বুঝি যে মোটামুটি একটা ইকোসিস্টেমটাই প্রচন্ড কমপ্লেক্স। হ্যাঁ, নেটওয়ার্ক, সেখানে এজেন্ট, এডিটিং, ডিজাইনিং, প্রিন্টিং, হাজার একটা ঝামেলা। তো তার কিছুটা নিশ্চয়ই তুমি কবি স্টেশন করার জন্য তোমার নিশ্চয়ই কিছুটা নলেজ ছিল, কিন্তু একটা লিটল ম্যাগাজিন বার করা, একটা প্রপার বই বার করা, অনেকটা তফাৎ। এই প্রসেসটার মধ্যে দিয়ে কিভাবে গেলে, শিখলে একটা পার্টিকুলার জিনিস শিখলে কিভাবে? আসলে কবি স্টেশনটা আমাকে অনেকটা শিক্ষা দিয়েছে, কারণ আমাদের বই করতে গেলে যেটা প্রথমে দরকার সেটা হচ্ছে ফন্ট চেনা, দ্বিতীয় যেটা দরকার সেটা সাইজ চেনা, বইটার কি কলেবর দেব, কোন বইটার জন্য কোন কলেবর দরকার, সাইজের পয়েন্ট চেনা, বইটার কোন বইয়েতে কত বড় পয়েন্টটা ব্যবহার করব আমি, এই যেগুলো জানাটা খুব প্রয়োজন। তো সেটা আমি কবি স্টেশন করতে গিয়ে প্রথম শিখা, মানে আমার সেই নলেজ গুলো হয়ে গেছিল। দ্বিতীয়ত আবার আমাকে ওই দিনের পর দিন আমার ওই বন্ধু সুদীপ্ত সাহায্য করেছে, কারণ সে প্রথম দিকে সেও লেখালেখি করতো, পরবর্তীতে লেখালেখি ছেড়ে দিয়েছিল। সেও একটা পত্রিকা করতো, সেও পরবর্তীতে ছেড়ে দেয়, কিন্তু আমাকে বিভিন্ন সময় সাহায্য করেছে। তার কাছে বিভিন্ন সময় বিভিন্ন রাতের পর রাত আমি পড়ে থেকেছি। রাত মানে আমি সকাল 8টার সময় আমাদের দোকান খোলা, সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত আমি দোকানে থেকেছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে গিয়ে ধরুন 8:30 9টার সময় গিয়ে তার বাড়িতে পড়ে থেকেছি। বাড়িতে ফিরেছি হয়তো রাত্রি 2টা 3টা 4টা 5টার সময় ফিরেছি। তো এই যে জার্নিটা আমি দীর্ঘদিন ধরে তার কাছে করেছি, কাজেই আমার আস্তে আস্তে সেই নলেজটা তখন থেকে কবি স্টেশন করার পর থেকে তৈরি হয়। এবার যখন আমি প্রকাশনী যখন করলাম, প্রকাশনীতে আরো অনেক কিছু যুক্ত হয়। কি যুক্ত হয়? যুক্ত হয় প্রচ্ছদ, যুক্ত হয় প্রফেশনাল প্রুফ রিডার, যুক্ত হয় পেপার কোয়ালিটি কি দেব, জেল করব না জ্যাকেট করব না দুটোই করব, বোর্ডটা কেমন দেব, পিন ব্যাগ পেপার ব্যাগ করলে পিনটা কত দেব, কত জিএসএম কভার দেব, এগুলো আস্তে আস্তে ওই বিভিন্ন সময় নিজেকে, কারণ আমার আরেকটা যেটা কথা সেটা হচ্ছে যে আমার কোনো পুঁজি ছিল না, সিমেন্টের ব্যবসা থেকে তুমি না কোনো টাকা আমি নিইনি, কারো কাছ থেকেই নিইনি, কোনো জায়গায় কখনো আমি ধার করিনি। আমি কাজটা করতে যখন আসলাম 2018 সাল থেকে, তখন ওই কাজটা না ধরাই ভালো, কেননা তখন বছরে হয়তো আমি একটা বা দুটো বই করছি, সেটা কোনো লাভ্যাংশও থাকে না, কাজেও থাকে না। কিন্তু 2022 সাল থেকে যখন আমি প্রফেশনালি শুরু করলাম। তুমি যে 4,000 টাকা পেলে, আমি যেটা বুঝতে চাইছি, এই 4,000 টাকায় কি বই বেরিয়েছিল? মানে না, 4,000 টাকা না, 16,000 টাকা। মানে 4,000 টাকা তো প্রথম পাণ্ডুলিপি দেওয়ার সময় দেয়। আচ্ছা, তাকে আমি 100 কপি বই দিই, তার বিনিময়ে তিনি 16,000 টাকা দেন। কিন্তু তিনি আমাকে 16,000 টাকা নয়, মানে কার সাথে আমার 16,000 টাকা দেন না, কথা হয়েছিল, 16,000 টাকা কথা হয়েছিল, কিন্তু তাকে বইটা দেওয়া 100 কপি বই, মানে ততক্ষণে আমাকে 100 কপি বই 8,000 টাকা দিয়েছিলেন, দুবার টাকা দিয়েছিলেন, এবং বইটা 100 কপি তাকে আমি দিয়ে এসেছিলাম। প্রথম বই, তার 15 দিনের মাথায় তিনি মারা যান। আমার প্রথম বই লস, মানে 8,000 টাকাতে আমার প্রোডাকশন খরচ উঠেনি। কিন্তু শিখেছিলে কি, মানে কিছু কি শিখে? হ্যাঁ, প্রথম প্রচ্ছদ করা শিখলাম, প্রথম বোর্ড ব্যান্ডিং এর কাজ করতে শিখলাম। প্রথম বোর্ড ব্যান্ডিং এর বইটাই আমার প্রথম বই। এই যে বোর্ড ব্যান্ডিং, পেপার কোয়ালিটি, পেপারটাকে আমি সাদা পেপার দিব না ইয়ে দেবো, যেমন প্রথম বইটাতে আমি গ্লসি ল্যামিনেশন দিয়েছিলাম। আমরা তো গ্লসি ল্যামিনেশন করি না, আমরা ম্যাট ল্যামিনেশন করি, মানে ম্যাট ল্যামিনেশন করি। কিন্তু আমার ওই প্রথমটাতে ভুল, যে আমি গ্লসি বইটা দেখলেই চিকচিক চিকচিক করতো, বা লাইটে
রিফ্লেক্ট করতো। তো এগুলো যে এই যে শেখা, এগুলো ভুল মানে হাতে যখন আসছে তখন আমার বইটাতে আমি জেল করেছিলাম। জেল করার জন্য বইটাতে ময়েশ্চার পড়ে গিয়ে নষ্ট হয়। মানে এই যে আস্তে আস্তে এই বইগুলোতে আস্তে আস্তে শিখছি, একটা একটা করে আজও শিখছি, আজও প্রতিনিয়ত ঠিক করার চেষ্টা করছি, বইকে আরো কত রকম ভাবে ভালো করা যায় করার চেষ্টা করছি। যে পেপারটা গত বছর পর্যন্ত ব্যবহার করেছি সেই পেপারটা যাতে আমার আর 2025-26 আমরা না ব্যবহার করি, বিভিন্ন রকম চেষ্টা করছি। তো সেই সময় যখন একটা একটা করে বই বের করছি, একটা একটা করে ভুলগুলো আমি নজর করছি, একটা একটা করে ভুলগুলোকে পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করছি। তো সেই জার্নিটা মানে 18 to 22 জার্নিটা সেটা ছিল একরকম। এবার 22 to 25 জার্নিটা, সেটার জার্নিটা হচ্ছে আলাদা রকম। তো এবার আসি 22 কথায়। এর মাঝে যে বইগুলো বের করেছো 16টা বললে, মানে 16-17টা বই, সেগুলো মোটামুটি অন রিকোয়েস্ট বের করেছো। অন রিকোয়েস্ট, হ্যাঁ। ওকে, এবার 22 থেকে তুমি আলটিমেটলি এই প্রফেশনটাই সিরিয়াসলি কারণ একজন লোকের রেসপন্সিবিলিটি তোমার উপর এসে একদম। এবার 22 থেকে যে জার্নিটা শুরু হলো, কারণ 5 বছরে 16টা-17টা বই বের করাটা কোনো খুব বড় ডিল নয়, মানে কোথাও নিজেকে স্ট্যান্ড করা। হ্যাঁ, তো সেই জায়গায় তুমি যখন 22 থেকে এবার জার্নিটা শুরু করলে, এই চ্যালেঞ্জটা প্রথমে কি ফেস করলে? চ্যালেঞ্জটা কি, মানে প্রথমত আমার ভাবতে হবে আমি কেন্দ্র থেকে, মানে আমাদের বই উৎপাদন বা বই বিপণন সবটাই কিন্তু কলেজ স্ট্রিট ওরিয়েন্টেড, কলেজ স্ট্রিটের বাইরে কোথাও হয় না। আর আমি থাকি মালদাতে, প্রায় 350 কিলোমিটার 360 কিলোমিটার দূরত্বে। প্রথম চ্যালেঞ্জ ছিল আমার কাছে এইটা, ডিস্টেন্স। কারণ আমাকে বারবার আসতে হয় এবং সময়, মানে ইচ্ছে থাকলেও সব সময় হয়ে ওঠে না। আচ্ছা, আমি এই জিনিসটার কনসেপ্ট আমার কাছে নেই, আমি তোমাকেই জিজ্ঞেস করছি খোলামেলা। এই যে বলছো বিপণনের মেইন সেন্টার হচ্ছে কলেজ স্ট্রিট, কেন? মানে তুমি কি মালদায় বা উত্তরবঙ্গে ঠিক বাজেটে প্রিন্ট করতে পারবে না? না, পারবে না। না, কলেজ স্ট্রিটেই আসতে হবে। হ্যাঁ, কারণ কলেজ স্ট্রিটে যে মেশিন আছে সেটা অন্য কোথাও নেই। যে অফসেট মেশিন বলুন, আজকে পিওডি বেরিয়েছে, পিওডি মেশিন বলুন, পিওডি মানে সবার জন্য বলছি প্রিন্ট অন ডিমান্ড। হ্যাঁ, আচ্ছা, পিওডির জন্য কি মেশিনও আলাদা? হ্যাঁ, পিওডির মেশিন আলাদা। পিওডির মেশিনও 2 রকম 3 রকম আছে, অফসেটের মেশিন 2 রকম 3 রকম আছে। তারপরে আপনার এরকম কাজ আছে, কভার প্রিন্টিং আছে। সব থেকে যেটা এগুলো তাও যদি আমি করে নিই, কিন্তু যেগুলো হবে সেটা হচ্ছে কাগজ আর বাইন্ডার মালদায় বসে কেন, মালদা কেন, অন্য কোনো মানে কলেজ স্ট্রিট ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না সেই প্রফেশনাল বাইন্ডার। যে বইটা দেখে বাইন্ডের যে বইটা দেখে ভালো লাগবে বা বইটা কাটিং এ ভালো হবে, সেটা কলেজ স্ট্রিট ছাড়া কোথাও নেই। মানে বেসিক্যালি বই শিল্পটা পুরোটাই কলেজ স্ট্রিট নির্ভর, পুরোটাই কলেজ স্ট্রিট নির্ভর। ওই কলেজ স্ট্রিট, বইপাড়া, শিয়ালদার ওই থেকে বৈঠকখানা থেকে শুরু করে কলেজ স্ট্রিটের পর্যন্ত এতটুকুই নির্ভর, এর বাইরে নেই। তো এই চ্যালেঞ্জটা ওভারকাম করলে কি করে? এই আমাকে বারবার করে এসছি, বারবার করে বিভিন্ন প্রেসের বসে থেকেছি, বিভিন্ন প্রেসে সাথে অভিজ্ঞতা নিয়েছি। কারো যেখানে ছিল না কোনো পরিচিতি, কোথাও একটা খবর পেয়েছি যে জয়শ্রী প্রেসে, এখানে জয়শ্রী প্রেসে কাজ হয়। এবার জয়শ্রী প্রেসে আসলাম, জয়শ্রী প্রেসে শ্রীকান্ত জেঠু ছিল, শ্রীকান্ত জেঠুর সাথে বিভিন্ন রকম সম্পর্ক তৈরি হওয়া। আরেকটি প্রেসে কাজ করতাম, তখন বিভিন্ন রকম প্রেসে অভিজ্ঞতা নিচ্ছি, কাগজের দোকানে কাগজ কিনছি। আজকে যেমন খুব সহজে আমি যখন প্রেসে পাঠাই, মেল করি, প্রেসে আমি লিখে দিই কাগজ এটা জেল হবে বা জ্যাকেট হবে, বোর্ড এত দেবে, কভারটা 250 বা 300 বা 200 এরকম দেবে, মানে লিখে দিই। তখন তো আমার কাছে কোনো অভিজ্ঞতা ছিল না, তাই জন্য আমার দীর্ঘ সময় এসে কোনো প্রেসে বসে থাকতে হতো। বাইন্ডার কেমন করে প্রেস তো সবাই যে তোমাকে অ্যালাউ করবে তা নয়, ওই যে ভালো মানে একটা সুসম্পর্ক তৈরি করতে কেননা দেবে না। কেননা আমার কাছে ওই যে আমি অন্য ডিটিপি অপারেটরও আমার কাছে ছিল না, আমার কাছে ডিটিপি অপারেটরও ছিল না। যে ডিটিপি অপারেটর গুলো মালদায় ছিলেন, তারা আমি যখন কাজ করতে শুরু করছি মানে 2018 থেকে, তারা কাজগুলো তখন বন্ধ করতে শুরু করছেন। কারণ ডিটিপি বেশি দিন করা যায় না,
শারীরিক স্পাইনাল কর্ডের প্রবলেম বলুন, মাথার প্রবলেম বলুন, চোখের প্রবলেম, বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়। 50 বছরের পর আর ডিটিপি করা যায় না। তো আমি যখন ঢুকছি তখন তারা প্রায় ছেড়ে দিচ্ছেন, তো আমার আর অন্য কোনো অপশন ছিল না। ওই জন্য সুদীপ্তর কাছে বিভিন্ন সময়, বিভিন্ন রাতের পর রাত, দিনের পর দিন আমি বসে থেকেছি। হয়তো সুদীপ্ত অন্য কাজ করছে, আরো 2 ঘন্টা আমাকে বসে থাকতে হবে, 3 ঘন্টা বসে থাকতে হবে, আমি তাই বসে থেকেছি। ঠিক তেমনই ওই টেস্টিংটা নিয়ে এসে আমি দিনের পর দিন কলেজ স্ট্রিটে বা বৈঠকখানা মার্কেটে আমি বিভিন্ন সময় বসে থেকেছি। কাগজ ভুল কিনে নিয়েছি, আবার সেই কাগজকে ঠিক করা বা ইয়ে করা, লস হয়েছে, বিভিন্ন সময় গেছে। এই সময় কোন কোন মানুষরা তোমাকে খুব হেল্প করেছে, যাদের থেকে তুমি অনেক শিখেছো? মানে আজও না, কেউ হেল্প করেনি। পুরোটা ভুল করতে করতে শেখা। হ্যাঁ, ভুল করতে করতে শেখা। আমাকে আজকে শহরতলিতে আজ পর্যন্ত কেউ তন্ময় বসাক, শহরতলি, কবি স্টেশন কেউ পরিচিতি করেনি, কেউ সাহায্য করেনি, কেউ না। যতটা মানে আমি করেছি শুধুমাত্র আমার কমিটমেন্ট, গুডউইল আর পরিচিতি দিয়ে, ভালোবাসা দিয়ে। এবার আজকে যে আউটলেটটা করেছি, হ্যাঁ আজকে যে আউটলেটটা করেছি কলকাতাতে, সেটাতে একটা বাল্ক অ্যামাউন্ট টাকা আমাকে সিকিউরিটি করতে হয়েছে। 2 জন আমাকে নিজে থেকেই, আমি কোনোদিন কারো কাছে হাত পাতিনি, কোনোদিন না। হ্যাঁ, লোকে কাজ করতে গিয়ে আর্টিস্ট হয়তো আমার কাছে 12,000 পাবে বা 20,000 পাবে বা 5,000 পাবে, প্রেসে হয়তো 2,000, 5,000, 10,000, সেটা বিজনেস। কিন্তু কারো কাছে আমি কখনো হাত পাতিনি। আমাকে এই দোকান করতে গিয়ে শিলিগুড়ির এক অধ্যাপক, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এক অধ্যাপক কৌশিক জোয়ারদার, তিনি আমাকে 10,000 টাকা দেন, যে তন্ময় কিছু তো বেশি করতে পারছি না, এটা তোর কাজে আসবে। আর মালদার একজন, তাকে চিনিও না আমি, তার একটা 2 ফর্মার বই বেরিয়েছে, ওই 20 পাতার 1 ফর্মার বই বেরিয়েছে, সুচিত্রা কর্মকার বলে। মানে যখন আমি স্বীকার করতে, মানে যার যেটা নেব তার স্বীকার করতে আমি পছন্দ করি একদম, আর যেটা না তো না, মানে জোর গলায় বলতেও পছন্দ করি। তো সে আমাকে 50,000 টাকা দিয়েছে। আর পরিচিতি, এই যে এইবার বই মেলাতে আমরা মহাবোধিতে ছিলাম, তো তার সাথে পূর্ণেন্দু ঘোষের সাথে এক পরিচয়। পূর্ণেন্দু ঘোষ হচ্ছে বিভিন্ন সময় উনি পুরানো বই খুঁজে খুঁজে বেড়ান, ওটাই উনার হবি। তো পূর্ণেন্দু ঘোষের সাথে পরিচয় হয়। পূর্ণেন্দু দা আমার বইমেলায় গিয়ে, মহাবোধিতে পরিচয় হয়, বইমেলায় এইবার মানে 2025-এর বইমেলাতে পরিচয় হয়ে বইমেলায় গিয়ে আমার প্রোডাকশন দেখলেন। তারপরে তিনি বললেন যে না, আমি তোমাকে সাহায্য করব। তিনি পত্রভারতী হিসাবে কাজ করেছেন, আনন্দ থেকে রিসেন্টলি একটা বই বেরোচ্ছে, অমর ভারতী, আরো বিভিন্ন কাজের সাথে করেছেন। তার আমার জানি না, তার আমাকে হঠাৎ করে তার পছন্দ হয়। আজকেও আমি আসছি জেনে তিনি এসছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজনকে, মানে আমাকে আজ পর্যন্ত তন্ময়ের, আমি আছি বলে এই যে 1 মাসের মধ্যে অন্তত 5 থেকে 6 খানা প্রোডাকশন দিয়েছেন। এর বাইরে শহরতলিকে কেউ পরিচয় দেয়নি যে আমার জেলার ছেলে বা ছেলেটির সাথে আমি কাজ করেছি ভালো, বা ছেলেটির কমিটমেন্ট আছে, কেউ বলেনি, কোনোদিন কেউ বলেনি। এবার এত লস করলে, কারণ দুটো জিনিস হয় যখনই আমরা ভুল করি, এটা দুটো সাইড হয়। একটা হচ্ছে নিজেদের সময় যাচ্ছে, ঠিক আছে, আমরা চেষ্টা করছি, আমাদের প্রাণের জিনিস, আমার সময়টা নষ্ট হচ্ছে, আমি দিচ্ছি, আমি শিখছি। কিন্তু যে লসটা সবসময় বেয়ার করা পসিবল হয় না, সেটা হচ্ছে ফিনান্সিয়াল লস। তুমি ভুল কাগজ কিনে আনলে, 10,000 টাকা তোমার ইনভেস্ট হয়ে গেল, ওটা গেলই। যদি পেপারওয়ালা সেটা ফেরত না নেন বা তোমাকে চেঞ্জ করে না দেয়, এরকম প্রচুর লস হয়, ফিনান্সিয়াল লসের কথা বলছি। সেটা কি তন্ময় বসাক যদি তার একটা স্টেবল ব্যাকগ্রাউন্ডে বিজনেস না থাকতো, যদি একটা নর্মাল চাকরিজীবী পরিবারের সন্তান হতো, তার পক্ষে কি ওই জিনিসটার সাথে জুঝে ওঠা সম্ভব হতো? এটা যদি বলেন তাহলে একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে আমি খেতে পেয়েছি,
আমার যদি যখন আমি রিকভারি করার চেষ্টা করছি, আমার সিমেন্টের ডিস্ট্রিবিউটারশিপ চলে গেল 2021 সালে করোনার পরবর্তীতে। আমার কোম্পানি আমাকে সাপোর্ট করলো না। বাবা আর আমি একটা দোকানে বসে নিজেদের মধ্যে ঝামেলা লেগে যাচ্ছে, রাগারাগি হচ্ছে, বসে রয়েছি করোনার পর। মানে আমাদের তো 2022 পর্যন্ত প্রায় মানে লকডাউনে চলে। বিভিন্ন মানে লকডাউন উঠে গেলেও আমাদের সিমেন্টের ব্যবসা তো মানে বাড়ি তখনই মানুষ করে যখন উপরি কিছু থাকে। তো কিছুই ছিল না তখন আমাদের ইয়েতে। তখন আমি দোকান বাড়িতে বসে যাই। হ্যাঁ, যদি বলেন যে আমাকে না হলে আমাকে খেতে দিত কে, আমার পেটটা চালাতো কে, সেটা থেকে বলতে পারি যে বাবা চালিয়েছেন। কিন্তু এর বাইরে আর কিছু নয়। আমি এই যে লস করেছি এবং নিজেকেই উঠিয়েছি। কেমন করে? ডিটিপির খরচাটা আমার বন্ধু নিত না কোনোদিনই। প্রুফটা দেখতে গিয়ে আমার পরিচিত কেউ, তার জন্য একটা দুটো বিড়ির প্যাকেট নিয়ে গিয়ে তার কাছে গিয়ে বসে থেকেছি। কারণ আমি বর্তমানে হয়তো একটু ভালো প্রুফটা পড়তে পারছি বা দেখতে পাচ্ছি, প্রফেশনাল অনেক বেশি বেড়ে গেছে। কিন্তু যখন আমি শুরু করেছিলাম 19-20 বা 21-22-এরও কথা বলছি, তখন আমি বানানটা আমার কাছে খুব কাঁচা। আমি প্রথমেই বলেছি আমার সাহিত্যটা আমার কাছে খুব ইন্টারেস্টিং এর জায়গা, কিন্তু বানানটা আমার শেখা হয়নি। বানান বিধিটা আমি খুব কাঁচা ছিলাম, খুব কাঁচা। 2023 পর্যন্তও কাঁচা ছিলাম। 2024 থেকে আমি সেটাকে মানে আমাকে আর বানান কাঁচা থাকলে হবে না, সেটার জন্য আমাকে নিজেকে তৈরি করি 2024-25। কিন্তু এই যে বিভিন্ন জায়গায় গিয়ে পুশ সেল করা, দাদা এই বইটা করেছি একটু দেখবেন নাকি, এবার হাতে নিয়ে বই ব্যাগে ভরে নিলেন, আমি তাকে বিনা পয়সা, দাদা টাকাটা, এইভাবে হাত পেতেছি টাকাটা। তাই তিনি লজ্জায় বেরিয়েতে 100 টাকা বা 200 টাকা। আগে যেমন আমি খুব ক্লিয়ার ছিল আমার কাছে, আমি ছাড় দেবো না, জুতা এবং বই দুটোকে এক জায়গায় করব না। আমি যে দামে, আমি খুব কম বইয়ের দাম কম রাখতাম। এখন আমার প্রফেশনাল, এখন অনেক কিছু বেড়েছে, এখন অনেক লোকজনও বেড়েছে, তাদের কাজ করতে হচ্ছে, তাদের টাকা অ্যাড হচ্ছে, ছাড় দিতে হচ্ছে। কলেজ পাড়ায় যেমন আমাদের কলেজ স্ট্রিটে যেই বই কিনতে যান না কেন 20% ছাড় দিতেই হবে, পাশের দোকান দিলে আমাকে দিতেই হবে, এটা কিছু রুলস। কাজেই কিন্তু তখন আমি যদি বইয়ের দাম 100 টাকা হতো, আমি 100 টাকাই নেবো আপনার কাছে, ছাড় দিতাম না। তো নিজে বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছি, নিজে একটা বইকে 300 কপি, 350 কপি, 500 কপি পর্যন্ত সেল করেছি। পুশ সেল একদম। মানে কবি স্টেশন করার সুবিধা কি, কবি স্টেশনে আমাকে মানুষ চিনতো, ভালোবাসতো, আমাকে কবি স্টেশনই পরিচিতি দিয়েছে। কিন্তু এটাও তো সহজ নয় যে আমি ব্যবসা করতে নেমেছি, যেখানে হয়তো আমি আরো বেটার কিছু করতে পারি, সেখানে আমি গিয়ে পুশ সেল করছি। মানে একদম মাঠে দাঁড়িয়ে আমি কিছু করার ছিল না দাদা। আমার কাছে আমার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, এটা আমার মাথার মধ্যে ঢুকে ছিল। আমার কাছে 500 টাকা দেওয়ার মতো লোক নেই, সেটা আমার কাছে জায়গা ছিল। কেন মানুষ আমাকে ইনভেস্ট করবে কেন? এটা হচ্ছে প্রথম কথা। কেন ইনভেস্ট করবে? আমার তো কিছু নেই। আমার যদি হাতে 4টে আংটি থাকতো, একটা গলায় চেন থাকতো, মানুষ আমি যতই ফ্রড হই না কেন, মানুষ আমাকে ইনভেস্ট করবে। বিভিন্ন বিজনেস সেমিনারে আমার যা শেখা, কিন্তু আমার তো কিছু নেই। আমার পায়ের জুতাটা হয়তো ছেঁড়া, আমি একটা বিড়ি ধরিয়ে হয়তো এদিক ওদিক করছি, চুল দাঁড়িয়ে অনেকদিন হয়তো আমি কাটিনি। মানুষ আমাকে ইনভেস্ট করবে কেন? আর আমি দেখানদারিতে পছন্দ করি না, যে আমার নাই আমি সেটাকে পলিশ করে নিয়ে আমি প্রেজেন্ট করব, টাকা তুলে নিব, তারপরে আমি দিতে পারবো না। আমি এটাতে পছন্দ। আজকে আমি হয়তো অনেক বেশি রিস্ক নিচ্ছি, কারণ কালকে জানতাম না কালকে আরেকটা বই আসবে কিনা, কিন্তু আমি আজকে জানি, এখানে বসে জানি যে আমি কালকে কটা বই আসবে, এটা একটা অনুমান করতে পারি। কিন্তু 2018 বা 2022-এর জার্নিটা তো আমি তো জানতাম না যে বই আসবে কিনা। তো আমার কাছে এটা ক্লিয়ার ছিল যে আমাকে পৌঁছাতে হবে, আমাকে কাজ করতে হবে শুধুমাত্র বিশ্বাস আর কমিটমেন্টের জায়গা থেকে। মানুষকে বিশ্বাস করাতে হবে যে আমি ফ্রড নই। এই ভালোবাসাটা, এই মানুষ, যদি মানুষ বলেন যে সাহায্য করেছে, মানুষ এই ভালোবাসাটা সাহায্য করেছে। এক একজন গাদা গাদা বই কিনেছে, সাহায্য করেছে, এইটা সাহায্য করেছে।
আমি আমার 2023-এর মানে 24-এর প্রথম পর্যন্ত আজকে তো অনেক নাম মানে মনে রাখতে পারি না, কিন্তু এমন লিস্ট ছিল, আমার 45 জন পাঠক ছিল যাদেরকে আমার ফোন করতে হতো না। ভালো কোনো বই আসলে আমি তাকে কুরিয়ার করে দিতাম, তারা সময় মতো করে আমাকে টাকা পাঠিয়ে দিত। সেটা আজকে অনেক বেশি সংখ্যা, সেটা আজকে মনে নেই, মনে থাকে না, লিস্ট আউট করে না, আমার স্টাফ সেটা করে। কিন্তু একসময় তাদেরকে আমি বই পাঠাতাম। এখান থেকে আমার এটা হচ্ছে এই জার্নিটা, আমি লস করলে জানি সেটা আমাকেই তুলতে হবে, আমাকে অন্য কোনো জায়গায় কিছু করে সেটা হবে না। তো খুব সাবধানে, খুব ভেবে চিনতে পা ফেলতে হয়েছে। ভুল ডিসিশন নিয়েছো? হ্যাঁ, অনেকবার যে একজন বর্ধমানের একজন, আমরা তার বই করলাম, তাকে বললাম দিদি বই কেমন বিক্রি হবে, তখন প্রথম 2019-এ মনে হয়, দিদি বই কত বিক্রি হবে, তুমি কতটা করতে পারবে? বললো 200 কপি কর, 250 কপি, 250 কপি কর। 200-250 কপি আমি করে নিয়েছি। আজকের ডেটেও আমার কাছে প্রায় 2019-এর গল্প বলছি, আজকের ডেটেও আমার কাছে প্রায় তার 75-80 খানা বই পড়ে থেকে গেছে, মানে বা তার থেকে অনেক বেশি পড়ে আছে। এরকম আরো অনেক, এরকম সব প্রকাশনেরই হয়, শুধু আমার বললে হবে না। আজকে বুঝতে শিখেছো কোন বইটা কত? হ্যাঁ, আজকে বুঝতে শিখেছি, আজকে ইনভেস্ট করে শিখেছি, আজকে আমি বই নাম দেখে বলে দেব যে এই বইটা কতটা বেরোতে পারে। কিন্তু আজকের জানাটাও অনেক কম জানা। অবশ্যই, সে তো চলতে চলতে আরো। হ্যাঁ, আজকের জানাটা অনেক কম জানা। আমি কেবল পা ফেলতে শুরু করেছি দাদা, মানে 2018 থেকে 2022-এর জার্নিটা একরকম ছিল, 2022 থেকে 2024-এর জার্নিটা একরকম ছিল, এই 2025-এর থেকে জার্নিটা আবার পুরো এপিডোপিড শুরু করলাম। কেননা কলকাতায় ইয়েতে সবাই বলছে ভুল করছিলি, মালদায় একটা আউটলেট অফিস, কলকাতায় একটা আউটলেট, যেখানে আমি আসতেই পারবো না সব সময়, কেননা মা বাবা খুবই অসুস্থ। বেশ, এখান থেকে আমরা আরেকটা জায়গায়, মানে একটু লাইট কোয়েশ্চেন, অনেকক্ষণ আমরা সিরিয়াস কথাবার্তা বলছি। প্রচুর লোক তোমার কাছে বই নিয়ে আসে যে আমি বইটা ছাপাতে চাই, সেটা পড়ে তোমাকে দেখতে হয় বা বুঝতে হয়, বা তোমার টিম রয়েছে। হ্যাঁ, আবার তোমরাও নামি কোনো রাইটারের কাছে যাও বা অনামি, এটাই কিছু এক্সপিরিয়েন্স শুনতে চাই, মানে যে এক্সপিরিয়েন্সটা তোমার নিজের খুব ভালো লেগেছে লেখকদের সাথে, হ্যাঁ, এরকম কিছু এক্সপিরিয়েন্স যদি তোমার থেকে থাকে। এই লেখক আর প্রকাশকের এক্সপিরিয়েন্স না শোনাই ভালো, সেটা কখনোই সুন্দর হয় না। কেননা আমি একটা পাণ্ডুলিপি যখন পড়ি আমরা, মানে যখন র ফাইলটা নিয়ে আসি, তখন প্রত্যেকটা লাইন পড়ি আর লেখককে গালাগালি করি। কেননা একটা লেখক, মানে জানি না অন্য প্রোডাকশন বা অন্য প্রকাশক কি কেমন পাণ্ডুলিপি পায়, আমরা খুব কম ভালো পাণ্ডুলিপি পাই, মানে সাবজেক্ট বলছি না, মানে লেখার ইয়েতে একটা লাইনে ধরে নিন 3টা কোনো আছে, একটা কয়কার দন্তন্য ওকার, একটা কয়কার দন্তন্য, একটা কয়কার দন্তন্য ও। আসলে রিভিশনটা দেন না লেখকরা, তা বিষয়টা হয়তো খুব ভালো, কিন্তু এই যে রিভিশন, মানে আমরা লেখক আর পাঠকের এই সম্পর্কটা কোনোদিনই ভালো হয় না। মানে তার সাথে ব্যক্তিগত সম্পর্ক হয়তো খুব ভালো, আমরা বই পড়ে নেওয়ার পর সারা জীবন থাকে বা ইয়েতে, কিন্তু যখন একটা পাণ্ডুলিপি করি তো সেটা মধুকর হয় না। মানে তোমরা বেসিক্যালি এই যে, মানে এই এক্সাম্পলটা আমার মনে হচ্ছে, মানে পাঠক এবং লেখক এদের মাঝে পুরো ব্রিজ। হ্যাঁ, মানে একটা লেখা এই যে 3 রকম কোনো লিখেছেন, মানে সেটা তোমরা নিজেরা আবার অবভিয়াসলি, মানে আমি অনেক আপনাকে এরকম র ফাইল দেখাতে পারি, যে র ফাইলটা যদি আপনি সরাসরি পাঠকের কাছে চলে যায়, পাঠক কিছুই বুঝতে পারবে না, পাঠকের সাথে লেখকের কোনো সম্পর্কই থাকে না। আমরা যেটা কাজ করি অ্যাজ এ প্রকাশক, সিরিয়াস প্রকাশক, যে কাজটাকে বোঝার চেষ্টা করে, করার চেষ্টা করে, তার মাঝখানের যে মানে অর্ধেক কাজটাই তৈরি করতে হয়। প্রত্যেকটা শব্দের সাথে শব্দের প্রকাশকের সম্পর্ক থাকে, শুধু লেখকের নয়। লেখক লিখে দিয়ে তারপরে সেটার প্রাপ্তি নিয়ে ভাবেন,
কোনো কোনো লেখক হয়তো রিভিশন দেন কিন্তু সেকেন্ড আইয়ের কথা করেন না। কিন্তু প্রত্যেকটা শব্দের, কারণ আমার এখানে শিল্প থাকে, আমার এখানে বইটি এর প্রোডাকশন কেমন হবে, কত সুন্দর হবে, কি রকম ভাবে লোকের কাছে একটু দৃষ্টি নন্দন হবে, এটা নিয়ে তো শুধু তো বিক্রি করা নয়। এই যে লোকে বলছে তন্ময়ের প্রচ্ছদ গুলো না খুব সুন্দর, ও ঢুকে না খুব অ্যাট্রাকটিভ লাগে। আরেকজন বলছে যে বইটা না তোকে এত ভালোবাসি কেন বলতো, তুই না বইগুলো না খুব সুন্দর করে যত্ন নিস, নিজের করে রাখিস। এই যে শুধুমাত্র বিক্রি নয়, বিক্রি তো পরে স্টেজে আসছি, কিন্তু এই যে ভালোবাসাটা, বইয়ের সাথে সম্পর্কটা, আমরা হয়তো লিখি না কিন্তু প্রত্যেকটা শব্দের সাথে একজন প্রকাশকের সম্পর্ক থাকে, তৈরি হয়। তো এরকম অজস্র পাণ্ডুলিপি, যেখানে অজস্র অভিজ্ঞতা, এক একটা লেখকরা কি করেন, মানে একজন লেখকের অভিজ্ঞতাই বলি, নাম নিচ্ছি না, তিনি তার প্রথম বই বেরোলো, তিনি আমাকে ডিসেম্বরের এবছর 4 তারিখ থেকে মনে হয় 5 তারিখ থেকে বইমেলা, উনি আমাকে নভেম্বরের 29 তারিখ পাণ্ডুলিপি দিয়ে গেলেন। 29 তারিখে দিয়ে আমি বললাম যে আমি তো 5 তারিখ চলে যাব, আমি চেষ্টা করছি 4 তারিখ অন্তত আপনাকে প্রথম প্রুফটা দিয়ে দেওয়ার। এটা আমার ভুল হয়েছে। তিনি আমাকে 30 তারিখ থেকে বিরক্ত করলেন, কই ইয়েটা দিলেন না, আপনি তো আমাকে প্রথম প্রুফ দিলেন না। আপনাকে বললাম যে আমি যদি সম্ভব হয় আমি আপনাকে 4 তারিখের মধ্যে দিয়ে যাব। তিনি প্রত্যেক দিন এমন করে এমন বাজে কথা আমাকে শোনাতে লাগলেন যে আমি সব কাজ ছেড়ে দিয়ে, কেননা যেহেতু আমার কাছে আমি তার কাছে টাকা নিয়েছি, আর আমার পরিস্থিতি তেমন নয় যে আমি মুখের উপরে টাকাটা ছুঁড়ে ফেলে দেবো, না আপনার কাজটা করবো না, সেরকম প্রোডাকশন বা সেরকম অর্থনৈতিক অবস্থা আমার প্রকাশনার এখনো হয়নি, যে তাই জন্য আমাকে সব কাজ ছেড়ে দিয়ে তার কাজটা করতে হলো। তার বইটা উদ্বোধনের কথা ছিল ডিসেম্বরে কোনো একটা সময়, এখান থেকে ছাপিয়ে নিয়ে বইটা গেছে ট্রান্সপোর্টে, আমার প্রেস উঠিয়ে দিয়েছে। এবার ট্রান্সপোর্ট একদিন সেটাকে রেখে দিয়েছে, তার অনুষ্ঠান আরো 2 দিন পরে আমাকে বলছে আমার বইটা এখনই দরকার। আমি বললাম ট্রান্সপোর্টে উঠেছে, ট্রান্সপোর্ট থেকে আসবে, এবার মাঝখানে আমি কি করতে পারি? এবার যদি 2 দিনও না আসে তাহলে আমারও কিছু করার নেই, কারণ চালানটা আমি আপনাকে দেখাচ্ছি, কিছুতেই শুনবেন। আমি তখন ফোন ব্লক করে, মানে তাছাড়া কোনো গতি, আমি তখন চলছিল আমার কালিয়াগঞ্জ বইমেলা, মানে আমিও মালদাতে নেই যে আমি কোন রকম ভাবে বা কলকাতাতে নেই, মাঝখানে আমি এক জায়গায় বই আসবে, আরেক জায়গায় বই পাঠিয়েছে অন্য আরেক জায়গায়, আর অন্য মাধ্যম প্রসেসটা যেরকম লেখক বুঝবে না, লেখকরা এইরকম হঠাৎ হঠাৎ বোঝেন। মানে এইটা লেখকরাও বোধহয় সিরিয়াস লেখক নয়, না যারা না সিরিয়াস লেখক, অনেক সিরিয়াস লেখকের ক্ষেত্রেও এরকম ভুল হয়, মানে এমনকি প্রকাশক যখন লেখক হয়, সে প্রকাশক মানে সেই প্রকাশক লেখকও এই মানে উচ্ছ্বাসটা ধরে রাখতে পারেন না। হ্যাঁ তোর বইটা তো, আমার তো বইটা তো আসার কথা ছিল, তুই আমাকে সেই দিনই আনবি, কিন্তু হ্যাঁ তার দেরি করিস না। বইটাতে ও নিজে জানে, বড় প্রকাশক ও নিজে জানে যে একটা বই প্রসেসিং করতে কতটা সময় লাগে, আর এটা আমার বাজারে আছে যে আমি বই ফেলে রাখি না। শহরতলির এটুকু নাম আছে বাজারে যে শহরতলি বই ফেলে রাখে না, যদি মনে করে যে বইটা করব তাহলে বইটা বের করে দেয়, ফাইল ফেলে রাখার কাজ শহরতলি করে না, আর যদি না করব ভাবে তাহলে রিটার্ন করে দেয়। তো সেইখান থেকে আমাকে বলার জায়গা থাকে না যে বইটা বেরোচ্ছে না কেন, এই ঘরে আনবি, তার মানে কিছু প্রবলেম হয়েছে। হ্যাঁ আমার ব্যক্তিগত প্রবলেম হতে পারে, ব্যক্তিগত প্রবলেম সবসময়, আমি তো আর রোবট নই, মানে কেননা আমার বাড়িতে যেটা হয়, এখানে তো বাড়ির সম্পর্কও থাকে, কেননা আমাদের এই প্রফেশনটা শরীর খাটানো নয়, মাথা খাটানো। কেননা এই যে ধরুন আমি সকালবেলা কম্পিউটার অন করছি, সকালবেলার আমার প্রথম কাজ হচ্ছে এক কাপ, মানে আমার অফিসে চা নিয়ে আসলে আমি একটা কবিতার বই খুললাম, কবিতার বইটা কমপ্লিট করে নিয়ে আমি একটা প্রবন্ধের, কারণ তখন 12টার পর থেকে অনেকটা সময় একটা প্রবন্ধের কাজ করলাম, প্রবন্ধের কাজ করে নেওয়ার পরে একটু সময় আছে, একটা গল্প করলাম, শেষে গিয়ে উপন্যাস করলাম বা একটা প্রুফ দেখলাম। এই যে
দিনের শেষে দেখা গেল যে আমি 5টা বইয়ের কাজ করেছি, অল্প অল্প বা বেশি বেশি বা ইয়েতে। 5টা বই কিন্তু আমাকে পড়তে হচ্ছে, খারাপ বই হোক ভালো বই হোক, যত ভালো বই হোক, খুব ভালো বই হোক, বইটাকে নিয়ে কিন্তু আমার মাথার মধ্যে শব্দ তো ঢুকছে। তার ফলে যখন আমরা বাড়ি ফিরি তখন খুব ভালো মিষ্টি মধুর কথাও আমাদের কাছে বিষ হয়ে ঢুকে, সেটাকে রিফ্লেক্ট হয়। ইচ্ছা করে না যে কারোর সাথে কোনো কথা বলি, কোনো দিকে করি। এটা তখন বাড়ির লোকের সাথে, মানে আমাদের পরিবারের সাথে আমাদের সম্পর্কটাও নষ্ট হয়ে যায়। মানে বই পড়াটা বাইরে থেকে যতটা মধুর লাগে, মানে তোমাদের জন্য বিষয়টা একদমই ভালো নয়। কারণ পাঠক আপনারা যখন বই পড়ছেন তখন সেটা একদম রিফাইন বই পড়ছেন, ফিল্টার হতে হতে 4বার 5বার ফিল্টার হয়ে গিয়ে বইটা পড়ছেন। আর আমরা যেটা বই পড়ছি একদম র মেটেরিয়াল পড়ছি, সেটাকে 4বার রিফাইন হচ্ছে। আজকের সম্পাদকের এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো এরকম যে অবস্থাটা, এই অবস্থায় যেখানে ওভারঅল বই পড়া অনেক কমে গেছে। হ্যাঁ, ওভারঅল বই পড়া কমবেই। দেখুন, বই তো আমাদের এন্টারটেনমেন্ট, এটা একদম নর্মাল সত্যি কথা। আমার 10 সেকেন্ডের রিল আমাকে শান্তি দিচ্ছে, সন্তুষ্টি দিচ্ছে, সেখানে আমি একটা বই পড়বো কেন? তাহলে এই সময় তুমি একটা প্রকাশনা সংস্থা খুললে এই রকম সমস্যা, এবং এতগুলি কাজ। ভবিষ্যৎ তো ভয় আছি। মানে আমি বারবার করে বলছি সবার ক্ষেত্রে, বা নিজেকেও বারবার করে বলছি, মানে লোকের কাছে বলা মানে নিজেকেই সেই প্রশ্নগুলো করা, যে আমি এত ইনভেস্ট করছি, আজকের ডেটে এতগুলি আউটলেট করছি, বা এতগুলো স্ল্যাব আনছি, ছাড় আনছি, বা এতগুলো নতুন 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 প্রোডাকশন আনছি, নতুন নতুন ভাবনা আনছি। আমাদের সামনের বছর, মানে এই বছর থেকে হয়তো বইও নতুন রকম কিছু আসবে। আমি এখনই এটাকে ডিক্লেয়ার করছি না, আপনি কবে এটাকে প্রকাশ করবেন আমি জানি না, তাহলে আমি ডিক্লেয়ার করতাম। তোমার মোটামুটি এটা প্রকাশ হবে এপ্রিল, মে, জুন। আমরা এবছর থেকে 3টি ভাষার উপরে কাজ করার চেষ্টা করছি, মানে একসাথে আমাদের সিলেক্টিভ ভাষাগুলো, সেই সিলেক্টিভ ভাষা যে বই, মানে সিলেক্টিভ ভাষা না, সিলেক্টিভ বইয়ের উপরে আমরা বাংলা, ইংরেজি এবং হিন্দি 3টি প্রোডাকশন একসাথে আনার চেষ্টা, অনুবাদ করাচ্ছ? হ্যাঁ, ট্রান্সলেট করাচ্ছ। হ্যাঁ, অনুবাদ বললে তাড়াতাড়ি হবে, আমরা চেষ্টা করছি ট্রান্সলেটেড করতে, একটু যাতে হয়, কারণ মানে একটা লেখক আরেকটা লেখকে যাতে মিস না খায়। যারা শুধু ট্রান্সলেটেড করে তাদেরকে দিয়েই করাবো। আমরা ইবুকের কথা ভাবছি, যে ইবুকে কেমন করে একটা বইকে করা যায়। আমরা অডিও বুক করার চেষ্টা করছি, এইভাবে নিজেকে সার্ভাইভ করার চিন্তা ভাবনা করছি। জানি না কতটা পারবো, আমরা হয়তো পারবো না, কিন্তু এই সময় দাঁড়িয়ে, যেমন ওইখানে মাটা হয়তো নিজেও ইংরেজিটা জানেন না, কিন্তু বেটা এটা তোমার জন্য নয়, আমার এটা মাথার মধ্যে বুকে না মাথায় লেগেছে। কারণ আমি এই ছেলেটাই তো আজ থেকে মাধ্যমিক দেওয়ার পর আমার বইটা কিনবে না, এই ছেলেটাই তো শারীরিক আজকে যে বইগুলো কিনছে, যে পাঠকগুলো, তারা তো আজ থেকে 10 বছর পর আর থাকবে না। মানে তুমি ব্যবসাটা করছো, আমার যেটা সব থেকে ইন্টারেস্টিং লাগলো, 10 বছর পরের পাঠক কিভাবে তৈরি হবে সেটাও তোমাকে ভাবতে। হ্যাঁ, অবভিয়াসলি, এবং শুধু ভাবতে না, আমাকে কাজটা এখন থেকেই শুরু, এই টিল ডেট থেকে এখানে বসে আছি, আমি ব্যবসাটার কাজ করছি বলতে পারেন, অ্যাকশন নিচ্ছি, যে আমি কি কাজ 10 বছর পর আমার ব্যবসাটা যাতে টিকে থাকা যায়। কেননা বই ছাড়া বিকল্প নেই, বই থাকবেই, রিল হয়তো চলে যাবে, গিয়ে আবার অন্য কিছু আসবে, কিন্তু বইটা থেকেই যাবে। অ্যামেজিং। আমি তো মজা করে সবসময় বলি, একটা বইয়ের লেখক হচ্ছে মা, জন্ম দিচ্ছে, আর প্রোডাকশন হচ্ছে বাবা। বাবা না থাকলে বইটার মাথা তুলে দাঁড়াতেই পারবে না। কিন্তু আজকে তো বাবার দরকার পড়ছে না, অনলাইনে হাজারটা মাধ্যম রয়েছে, নিয়ে রয়েছে। যেমন আমাদের ক্ষেত্রে আপনি যদি আমার কাছে এসে বলেন, আমরা অর্থমূল্য নিয়ে টাকা নিয়ে বই করি, কেন না করলে আমি অন্য কোনো, আমার কাছে আমার এখনো পর্যন্ত আজকের ডেট পর্যন্ত কোনো লোন নেই আমার কাছে। আজকের ডেট পর্যন্ত টাকা পাবে প্রেস মালিক বা প্রুফ রিডার বা আর্টিস্ট,
এর বাইরে আমার কাছে কেউ টাকা পাবে না। তো আমার যেহেতু ইনভেস্ট নেই, আমার কাছে যে বইটা আমার একটা ভালো লাগার বই তাকে ইনভেস্ট করতে হচ্ছে, তো আমার এই একটা অর্থমূল্যের বই দিয়ে আমি এই বইটাতে ইনভেস্ট করছি বড় টাকা, তো করতে হচ্ছে। কিন্তু আপনি যদি, আমি 2024-25 অর্থবর্ষে আমি 70খানা বই ছেড়েছি। কেমন ছেড়েছি? আমাকে বলা হয়েছে দাদা বা তন্ময় আমি 30টা বই নেব, 50টা বই নেব, 70টা বই নেব, কত পড়ছে বল বা বলো বা বলেন। আমি বললাম আমার তো এরকম কিছু ইয়ে নেই, আপনাকে 100 কপি বই নিতে হবে, তার মূল্য এতটা, সেটাই আপনাকে পড়তে হবে। মানে আপনার পাণ্ডুলিপি দেওয়া ছাড়া আর কোনো ইয়ে নেই, কাজ নেই। তা যদি টাকা নিই আমরা, মানে যদি টাকা ছাড়াও বই করি তাও লেখকের কোনো ভূমিকা নেই, আর টাকা নিয়েও করলেও ভূমিকা নেই, কারণ তখন টাকা আর পাণ্ডুলিপি এই দুটো ছাড়া প্রোডাকশন পুরোটাই আমরা দেখবো। কারণ ওই যে প্রথমেই বললাম, আমরা নিজেদেরকে কোনোভাবে প্রোডাকশনে কম্প্রোমাইজ করি না, করবো না। তো যে প্রোডাকশন, যে প্রোডাকশনের যে খরচাটা হচ্ছে, সেখানে 30 কপি বই বা 70 কপি বইয়েতে আমার খরচাটা উঠবে না। যার জন্য এই গেল চলতি অর্থবর্ষে আমরা 70টার মতো থেকেও বেশি বই ছেড়ে দিয়েছি, করব না। কারণ আমার তো লাভ হতে হবে, না লাভ হলে আমি সময়টা দেবো কেন? সেটা তো 2018 সাল নয় এখন যে আমি শখে করে দিলেও আমার অল্টারনেটিভ ব্যবসা আছে। আমার প্রকাশনীটা আমি শখে করছি, আজকের ডেটে তো আমার শখ নেই, এটা আজকে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে গেলে। তো দোকানের বিষয়টা আসি, দোকানের যে তুমি শুরু করলে কলকাতায়, হ্যাঁ, এটা কি কোনো ক্যালকুলেটিভ ডিসিশন যে তুমি জানো এটা আমি কেন করছি, হিসেব আছে একটা, নাকি এটা মনের টান? না, মনের টান না, মনের টান। এটা নিয়ে আরেকটু বলি, এবছর আমার শিলিগুড়ি বই মেলাতে আমাকে নিয়ে সমালোচনা হয়। কেন? সংবাদ প্রতিদিন স্টলে প্রতিদিন একটা করে সেমিনার রেখেছিল প্রকাশকদের আড্ডার হিসাবে। তো আমাকে বলা হয়েছিল যে প্রকাশক হিসেবে কবিতা না গদ্য কোনটাকে প্রেফার করবেন বেশি। আমি বলেছিলাম, যখন আমার মূল জিনিসটা এটাই ছিল যে যখন আমি একটা বই করছি, যতক্ষণ বানাচ্ছি ততক্ষণ তার প্রোডাকশনের বিভিন্ন রকম ইরা পিঙ্গলা সব আমি তৈরি করছি, কতটা পয়েন্ট দেব, ইলাস্ট্রেশন দেব কিনা, প্রচ্ছদটা কেমন হবে, প্রুফটা কেমন হবে। কিন্তু যখন ওটা করে আমার হাতে আসছে অ্যাজ এ প্রোডাক্ট, তখন আমার এক হাতে যদি সিমেন্টের বস্তা থাকে আর এক হাতে আমার বই, দুটোই আমার কাছে বিক্রয় দ্রব্য, প্রোডাক্ট, একদম সেম জিনিস। আমাকে জানিয়ে সেটা আমাকে বাজারে বেচতে হবে, বিকোতে হবে। যদি কোনো একটা বিক্রি না হয় তাহলে আমি ওটা বাজারি নয়। আর কোনো প্রোডাক্টকে যখন আমি বাজারি করতে পারবো না, তখন তার সমস্ত শিল্প সত্ত্বটা হারিয়ে যাবে। তো আমার কাছে কবিতা বা গদ্য বা সিমেন্টের বস্তা সবটাই এক জায়গায় সমান যখন সেটা বিকোবে। আমার কাছে যেটা সব থেকে বেশি বিকোবে, আমার কাছে সব থেকে সেটা বেশি ভালো প্রোডাক্ট। এই কথাটা বলে আমি, যেহেতু আমার স্টলে কোনো লোক ছিল না, আমি একাই এই বছর 8খানা মেলা করেছি, একাই করেছি, কোনো স্টাফ নেই, চলে এসেছিলাম। পরবর্তীতে দেখলাম যে বিভিন্ন ফেসবুকে আমাকে নিয়ে আলোচনা হয়েছে যে সিমেন্টের বস্তা এবং বইকে আমি এক করে ফেলেছি। পরবর্তীতে আমাদের প্রোডাকশন এবং গোছানো গাছানো বা বিক্রির তুলনায় আমাদের শিলিগুড়ি বইমেলা আমাদেরকে 3য় স্থান দেয় এবছর। আমরা কবিতার বই, শিলিগুড়ি বই মেলাতে একটা গদ্যের বই বেচেছি প্রায় 68 কপি, একটা উপন্যাসের বই বেচেছি 81 কপি বা 88 কপি এরকম। কোচবিহার বই মেলায় একটা কবিতার বই বেচেছি প্রায়
82 কপি। একটা বইমেলাতে একটা কবিতার বই 4 ফরমাট 82 কপি বেচেছি। কলকাতা বইমেলাতে 3টে কবিতার বই, একটা মুদ্রিত পৃথিবী শেখ সাদ্দাম হোসেন, তারটা বেচেছি 40 না 45 কপি। স্বনির্বাচিত মেঘ বাপি গাইন, তার বেচেছি 60 কপি, আমার কাছে ফুরিয়ে গেছিল। আর সেলিম মন্ডল হাসফুলের মালা বেচেছি 70 কপি। তো এছাড়াও আরো অজস্র বই আছে, সেগুলোর নাম করছি না, এগুলো অন্যান্য গুলোও অনেক বেশি বেচেছি। কিন্তু এই যে নিয়ে আমার কাছে গদ্য বা পদ্য দুটোই সমান হবে যখন আমি সেটাকে মার্কেট ভ্যালু দিতে পারবো। তো ঠিক তেমনি আমি বইয়ের দোকানগুলো, আজকে আমি মালদায় একটা বইয়ের দোকান করেছি, কলকাতায় একটা বইয়ের দোকান করলাম, কারণ আমি মার্কেট ভ্যালু দিতে পারছিলাম না বইগুলোতে। আজকে আমার প্রয়োজন পড়তো না একটা আলাদা করে ওয়েবসাইট বানানোর, আমি আলাদা করে ওয়েবসাইট বানাচ্ছি। আমার বিভিন্ন যে সেলার গুলো আছে তাদের কাছে কি হতো, আমার ডবল কস্টিং পড়ে যেত, কারণ এখানে বই কলেজ স্ট্রিটে বই ছাপা হয়ে আমার কাছে মালদায় যেত, আবার যারা যারা বই লাগছে তাদেরকে আমাকে আবার ওখান থেকে কুরিয়ার করতে হতো, মানে ডবল কস্টিং পড়তো। আমি যে বইগুলো আমার কাছে আমি প্রেজেন্ট করতে পারতাম অন্য বইয়ের দোকান দিয়ে, সেই বইগুলো আমি প্রেজেন্ট করতে পারছিলাম না। হয়তো আমার বিক্রির তুলনায় খরচটা একটু বেশি হবে বই মেলাতে, এই মানে কলকাতা বুক স্টলে, কিন্তু তাছাড়া আমার কাছে কোনো অপশন ছিল না। কারণ বইকে যদি আমি মার্কেটিং ভ্যালু না দিই, একটা প্রোডাক্ট, শুধু বইও বাদ দেন, আমি একটা দোকান করেছি, যে প্রোডাক্টটা আমি ম্যানুফ্যাকচার করি, সেই ম্যানুফ্যাকচারকে আমি শুধু তো করে বাড়িতে বসিয়ে রাখলে হবে না, তাকে মার্কেট ভ্যালু দিতে হবে। মার্কেট ভ্যালু কোথায় আছে? সেই কলেজ স্ট্রিট চত্বর। কারণ বই বিপণন সব থেকে বেশি কিন্তু কলেজ স্ট্রিট চত্বরই হয়, শুধু প্রোডাকশন না। আমরা শুধু এর আগে প্রোডাকশন নিয়ে কথা বললাম, আমাদের কলেজ স্ট্রিট চত্বর মানে এই কলেজ পাড়াতেই কিন্তু সব থেকে বেশি বই বিপণন হয়। তো সেই আমার কাছে কিন্তু সেখানে আসতেই হতো। আমি 350 কিলোমিটার দূরে বসে আমি এটাকে কন্ট্রোল করতে পারছিলাম না, যে বিক্রিটা। কারণ আমি 10 কপি বা 20 কপি বা 30 কপি বই নিয়ে সন্তুষ্ট থাকতে পারছিলাম না। আমি মনে করি আমার কাছে খুব কাজগুলো খুব ক্লিয়ার, যে আমি নিজেকে প্রকাশক বলে দাবি করছি, সবাই আমাকে পিঠ চাপিয়ে দিচ্ছে, আমি একটু কলারটা চাপিয়ে নিচ্ছি, কিন্তু আমি কত কপি বই করছি, আমার গড় বই করার বিক্রির সংখ্যা কত, এগুলো এই প্রশ্নগুলো আমার কাছে না বারবার করে ঠোকা মারে। নিজেকে তো বড় প্রকাশক বলতে শুরু করেছি বা লোকে বলতে শুরু করেছে, কিন্তু আমার গড় বইয়ের বিক্রি মূল্য কত, মানে গড় বিক্রি কত, সেটা যদি সমস্ত বই ধরি তাহলে গড় 60, 70, 80। তাহলে একটা 70 কপি বই বেচে একটা ইয়েতে আমি প্রকাশক বলে নিজেকে দাবি করতে পারি না। তাহলে আমাকে অন্তত আজকের বাজারে আমি 3000, 4000 ছেড়ে দিলাম, অন্তত 300 কপি আমাকে বিক্রি করার দরকার, তবেই আমি প্রকাশক বলে দাবি করতে পারি নিজেকে। না চাইতে আমি ব্যবসা ছেড়ে দেবো, কেননা অযথা আমি এমন কোনো কাজ করব না যেটাতে আমার নিজেকেই নিজের কাছে প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়ায়। যার জন্য আমাকে এই আউটলেটটা করতে হয়েছে, যেটা আমার কাছে, মানুষের কাছে আমি আরো বেশি করে পৌঁছতে পারবো, আমার বিভিন্ন সেলারদের কাছে পৌঁছাতে পারবো, আমি আমার লেখকদের কাছে, পাঠকদের কাছে আমি আরো বেশি করে পৌঁছাতে পারবো। আমি চেষ্টা করছিলাম গত বছর থেকে, এবার এসে আমি সফল হয়েছি। এবার এটা তোমার মোটামুটি শেষ প্রশ্ন আমার। শহরতলী নতুন একটা প্রকাশনা সংস্থা, যারা মানে আকাশে ওড়ার স্বপ্ন দেখছে, অলরেডি তাদের যাত্রা শুরু হয়েছে, খুব অ্যাগ্রেসিভ, মানে বারবার যেটা শহরতলীর প্রসঙ্গে কানে আসে, খুব অ্যাগ্রেসিভ, যে দৌড়চ্ছ তুমি, মানে এহেন মেলা নেই যেখানে তুমি যাচ্ছ না, বাংলা হলে তো বটেই এবং বাংলার বাইরেও, যেটা একটু আগেই বললাম। হ্যাঁ, এবং যেটা ভাল লাগলো আজকে কথা বলতে গিয়ে জানলাম যে ভবিষ্যৎ পাঠক তৈরির একটা দায়ও নিজেদের ঘাড়ে তুলে নিয়েছো, যেটা আমার জানা নেই যে অনেক নামী প্রকাশনা সংস্থাও আদৌ করছে কিনা, সেই দায়ও তোমরা তুলে নিয়েছো। এগুলো ছাড়াও যদি তোমাকেই আমি জিজ্ঞেস করি যে শহরতলীর স্পেশালিটি কি, কেন শহরতলী আলাদাভাবে দাঁড়াবে, তুমি কি বলবে?
স্পেশালিটি তো আমি বলতে পারি না, এটা তোমাদের তরফ পাঠক থেকে বলবে, সেটা, হ্যাঁ, হ্যাঁ। বা নিয়ে কি পাচ্ছেন, হ্যাঁ। কিন্তু আমি কি চেষ্টা করি সেটা বলি। প্রথমত যেটা মনে হয়, আমি যেটা মাথার মধ্যে ঢুকে নিয়েছি, আবার সেই রিপিট করছি, আমি 350 কিলোমিটার দূরে থাকি। এটা আমার প্রথম। আজকে আপনি ইচ্ছা করলেই 4টা স্টেশন, মেট্রো 4টা স্টেশন পরে গেলেই কলেজ স্ট্রিট পেয়ে যাবেন। আমি কিন্তু পাবো না, আমাকে 8 ঘন্টা জার্নি করতে হবে, সারা দিনের কাজ শেষ করতে হবে, তারপরে আমি ট্রেন ধরে সকালবেলা নামবো, নেমে তারপরে আমি কাজটা করব। তো আমি যখন আমার কাছে এটা ক্লিয়ার ছিল যে আমি 350 কিলোমিটার দূর থেকে কাজটা করব, তার মানে আমাকে পৌঁছতে হবে, আমার কাছে আসবে না, এটা আমার কাছে খুব ক্লিয়ার ছিল। এবার আমি কাদের বই, আজকে যারা আমাকে, রামকুমার মুখোপাধ্যায় আজকে আমাকে প্রথম বইটা দেয়নি। আজকে আমার এত বছরের জার্নি, এত বছরের বিশ্বাস, মানুষ মানুষ আমাকে বিশ্বাস করতে শুরু করেছে। সে লেখক হোক, পাঠক হোক, আমার সাথে কাজ করে যারা, তারা হোক, তারা আমাকে বিশ্বাস করতে শুরু করেছে। এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। প্রত্যেকে আমাকে বিশ্বাস করে, আমি সেই বিশ্বাসটা অর্জন করার চেষ্টা করেছি, কমিটমেন্ট রাখার চেষ্টা করি। হ্যাঁ, একদিনে হয়তো পারিনি, অনেক দিন মানে চেষ্টা করে 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 পেরেছি, রাখি, যেটা কমিটমেন্ট করবো সেটা রাখি। আমি পৌঁছাই বিভিন্ন, যেখানে আজকে জলপাইগুড়ি, আজকে কোচবিহার, আজকে কলকাতা, পুরুলিয়া, আমি পৌঁছানোর চেষ্টা করি, কারণ আমি জানি আমার এক্সট্রা লোক আমার কাছে নেই, এবং আমি 350 কিলোমিটার দূরে, লোকে পাবে না আমাকে দেখতে, আমাকেই নিয়ে যেতে হবে। এটা হলো 2, যে আমি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আজকে আমি মালদা থেকে দাঁড়িয়ে 8খানা জেলা বইমেলা করেছি, আমি পৌঁছেছি। কারণ না পৌঁছলে জানি আমাকে কেউ দেখতে পাবে না। কারণ কলকাতায় আসলে আপনি অভিযানকে দেখতে পাবেন, আপনি লালনকে দেখতে পাবেন, আপনি ধানসিঁড়িকে দেখতে পাবেন। কলকাতায় আসলে শহরতলিকে কোথাও দেখতে পাবেন না, কারণ শহরতলিকে আসতে হবে এখানে। তো সেই চেষ্টাটা ওই জন্য আমি সব জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমি ব্যাগ ভর্তি করে, আজকে ফাইনাল কোর্টে ব্যথা হয়ে গেছে, আমি সব জায়গায় যেখানে যেতাম, আগে যেমন পত্রিকা বইতাম, এখন বই বেচি। এই 1 বছর হয়তো বা 6 মাস হলো আমি বই পড়াটা ছাড়ছি। এবার আস্তে আস্তে এবার একটু করে নিয়ে করছি, আবার অন্য পদক্ষেপে নিচ্ছি। তো এই যে মানুষের কাছে নিয়ে যাওয়া, দাদা দেখো না যে এই কাজটা করেছি, তুই শুধু সবসময় বই বেচাস, এত পয়সা পাবো কোথায়? বললাম, না দাদা, আমি বই বেচতে আসেনি, ভুলগুলো তো বলতে পারো। মানুষের কাছে এইভাবে পৌঁছানোর চেষ্টা করেছি। দেখো, এই যে দেখানোটা, হয়তো কেনেনি, হয়তো এখন, আগে যে বইটা পুশ সেল করতাম তখন বইটার দাম ছিল 40 টাকা, 50 টাকা বা 100 টাকা। আজকে একটা বইয়ের দাম 650 টাকা আছে, 400 টাকা, 300 টাকা, 250 টাকা। এখন শহরতলির বই 3টা বই কিনবেন, আপনার 1000 টাকা হয়ে যাবে। আমি আপনাকে ফোর্স করতে পারি না। 30 টাকা দিয়ে বই কেনা আর 1000 টাকা দিয়ে বই কেনা এক বিষয় নয়। আমি আপনাকে দেখাতে পারি যে দাদা আপনি, এবং শুধু তাই নয়, আমি লেখকদেরকেও নয়, আমি ভ্যানওয়ালা রিক্সাওয়ালাকেও দেখাই। দেখো তো দাদা কেমন লাগছে, কি কি মনে হচ্ছে, কেমন হচ্ছে। তাদের সাথে বই, আমি প্রত্যেকটা বই আমার বাবাকে দেখাই, মাকে দেখাই, যাদের সাথে বইয়ের কোনো রিলেশনই নেই, তাদেরকে দেখায়। মা ডিসিশন দিচ্ছে বইয়ের, আমি শোনার চেষ্টা করছি। হয়তো সেখান থেকে হলুদের কোনো গন্ধ আসবে, কোনো জায়গায় আসবে, হাসে, বাবা বলে পেপারটা না কেমন যেন লাগছে। আমি জানি বাবা ভুল বলছে, কিন্তু এই যে ভুল বলাটা আমার কানে, আমি, অন্যরা হয়তো আমাকে ঠিক বলবে, আমাকে ঠিক জায়গায় পৌঁছাতে হবে। তৃতীয় কথা, আমি এই যে আমাকে দাঁড়াতে হবে, আমার কাছে কোনো অপশন ছিল না দাদা, আমার কাছে আলাদা অল্টারনেটিভ কোনো অপশন ছিল না। এটা হচ্ছে আমার কাছে একটা সাপে বর, অল্টারনেটিভ অপশন খুঁজে নেওয়া, মানে দাঁড় করানো, প্রতিষ্ঠা। কারণ আমি অল্পতে খুশি হই না, আমি খাই খুব অল্প হয়তো, কিন্তু আমার উচ্চাকাঙ্ক্ষা খুব, সেটা হতে পারে। আমি নিজেকে ব্যবসায়িক হিসাবে কখনো না, আমি সবসময় সমগোত্রীয় টাটাকেই মনে করি। আমার রতন টাটা আমার প্রতিপক্ষ।
কারণ আমি এটা বুঝি যে আমি যদি আমার সমগোত্রীয়কে প্রতিপক্ষ মনে করি তাহলে আমি তার কোনো ক্ষতি করব, রতন টাটার আমি কোনো ক্ষতি করতে পারবো না। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর, আমি তার মতো হয়তো হতে পারবো না। হাস্যকর, মানে অনেকেই হাস্যকর শুনে, আমার এই কথাটা শুনে অনেকে হাসবেন, কিন্তু তারা আমি হতে পারবো না, কিন্তু তার চলা পথটা ধরে তার টার্গেটটা আমি নিজের টার্গেট বলে এগোতে পারবো, আরেকটু বেশি দূরে এগিয়ে যাবে। আর একটু বেশি দূরে। তাই জন্য আমার প্রতিপক্ষ সবসময় রতন টাটা। আর একটু বেশি দূর নয়, আমরা চাই শহরতলি অনেক অনেক দূর এগিয়ে যাক, অনেক দূর। আমাদের তরফ থেকে সমস্ত শুভকামনা রইল, শুভেচ্ছা রইল। আর শহরতলিকে এখন দেখার জন্য আর মালদায় যেতে হবে না, কলকাতাতেই তাদের একটা স্থায়ী ঠিকানা হয়েছে। হ্যাঁ। আমি চাই তুমি তোমার স্থায়ী ঠিকানাটা সবাইকে জানাও। সূর্য সেন স্ট্রিট, স্টল নাম্বার 18, আমাদের পুটিরাম যে মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকানের উল্টো দিকেই রোতেই আমাদের দোকান পাওয়া যাবে। নমস্কার, ধন্যবাদ, নমস্কার। ভালো থাকবেন।